ক্লাস 8 এর নেক্সট চ্যাপ্টার এবার আমরা পড়ব প্রকৃতিতে এবং জীবজগতে বিভিন্ন রূপে কার্বন। হ্যাঁ, অনেক বড় চ্যাপ্টারের নাম। এটাকে সংক্ষেপে আমরা বলবো, দেখো, কার্বন ও কার্বন ঘটিত যৌগ। ঠিক আছে, এটা তাহলে এবার এই চ্যাপ্টারটাতে দেখো কার্বন সম্পর্কে আমাদের প্রত্যেকটা জিনিস জানতে হবে। ঠিক আছে, তো তোমরা ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেখানে তোমাদের ক্লাসের প্রত্যেকটা ভিডিও পেয়ে যাওয়া, তোমরা সেটা দেখে নিও। এবার বলছি যে দেখো কার্বন এবং কার্বন ঘটিত যৌগ মানে মেইনলি কার্বন মানে কি হয়। তাহলে জানো তোমরা যে কার্বন একটা মৌল। মৌল মানে কি, যেমন তোমরা জানো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এগুলো আছে, ঠিক তেমনই কার্বন একটা 6 নম্বরে আছে, সেটা হলো কার্বন মৌল। এবার দেখো যে মৌলগুলো আছে সেগুলো সুস্থিত হবার জন্য যৌগ গঠন করে, জানো তোমরা, যেমন জল হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে তৈরি হয়। তাহলে এই যে জলটা তৈরি হলো, তাহলে সেটা কি একটা যৌগ তৈরি হলো, বিভিন্ন মৌল নিয়ে যৌগটা তৈরি হলো। ঠিক আছে, এবার দেখো যে অজৈব যৌগ মানে যেগুলো আছে, কার্বনটাকে বলা হয় জৈব যৌগ, আর বাকি যেগুলো অজৈব। ঠিক আছে, এবার এগুলো মোট আছে 118টি। ঠিক আছে, এবার তার মধ্যে 117টি যে মৌলগুলো আছে সেগুলো ধরো কোনো একটা মানে যৌগ গঠন করে। তাহলে সেইগুলো যে পরিমাণে যৌগ গঠন করে তার তুলনায় কার্বন একাই মানে কোটি কোটি গুণ বেশি যৌগ গঠন করে। কার্বন একাই তারা যে 117 জন আছে তাদের তুলনায় কোটি কোটি গুণ মানে এত বেশি যৌগ গঠন করে। তাহলে কার্বন এতটা বেশি যৌগ কেন গঠন করে সেটা আমরা জানবো, তারপর তোমাদের বইয়ে একটু পরে মানে বইয়ের যেগুলো আছে এগুলো। ঠিক আছে, আমি প্রত্যেকটা জিনিস বলবো, তো ভালোভাবে তোমরা দেখো। তাহলে বলছি এবার যে কার্বন এতটা যৌগ কেন গঠন করে, কারণ দেখো তোমাদের বইয়েও আছে, কার্বনটা প্রকৃতিতে প্রথমে দুইটি অবস্থায় থাকতে পারে। একটাকে বলা হয়, দেখো, কার্বনের দুটি অবস্থা। হ্যাঁ, তো এটাকে আমরা এইভাবে লিখছি, কার্বনের অবস্থা দুটি অবস্থায় থাকতে পারে। একটাকে বলা হয় তার, দেখো, মুক্ত অবস্থা, যেটা তোমাদের বইয়ে আছে, দেখো, মুক্ত অবস্থা। আর একটাতে বলা হবে যুক্ত অবস্থা বা যৌগ, তো যুক্ত আছে তো যুক্ত লিখছি, যুক্ত অবস্থায়। ঠিক আছে, তাহলে কার্বনটা দেখো এই প্রকৃতিতে দুইভাবে অবস্থান করতে পারবে। তাছাড়া কার্বনটার মধ্যে একটা ধর্ম দেখা যায় যেটাকে ক্যাটিনেশন ধর্ম বলা হয়, তো সেটা আমি বলছি এটার পরে। এবার দেখো তাহলে মুক্ত অবস্থা মানে কি, কার্বন যখন কোনো কার্বন যখন প্রকৃতিতে সরাসরি মুক্ত অবস্থায় থাকে সেটাকে বলা হয় কার্বনের মুক্ত অবস্থায় যৌগ। যেমন দেখো হিরে এবং গ্রাফাইট যখন গঠন হয় তখন সেইগুলো সম্পূর্ণ কার্বন নিয়ে গঠিত হয়, মানে কার্বন ছাড়া আর কোনো কিছু থাকে না। তাহলে যখন সম্পূর্ণরূপে কার্বন নিয়ে গঠিত হবে সেটাকে তার মুক্ত অবস্থা বলা হবে। এবং যখন কার্বনের সঙ্গে অনেক কিছু মিক্স থাকবে, যেমন আছে কার্বন ডাই অক্সাইড, কার্বনের সঙ্গে অক্সিজেন মিশে আছে, তাহলে সেটাকে বলা হবে তার যুক্ত অবস্থা। তাহলে মুক্ত অবস্থা মানে কি, কার্বন যখন প্রকৃতিতে একাই মুক্ত অবস্থায় যৌগ গঠন করে সেটাকে বলা হয় তার মুক্ত অবস্থা। আর যুক্ত মানে কি বললাম, যখন কার্বন অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন অক্সাইড বা বিভিন্ন যৌগ গঠন করে তাদেরকে বলা হয় তার কার্বনের যুক্ত অবস্থা। ঠিক আছে, উদাহরণগুলো তোমরা মনে রাখবা। মুক্ত অবস্থাতে যেমন হিরে আছে, হ্যাঁ, হিরে যখন তৈরি হয়, গ্রাফাইট আছে, হিরে গ্রাফাইট, আরও আছে ফুলারিন, অনেক কিছু আছে, দুটো বললাম আমি। আর যুক্ত অবস্থাতে যেমন দেখো কার্বন ডাই অক্সাইড, তারপরে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এটাতেও দেখো কার্বন আছে। তাহলে এই যে অবস্থা এগুলো যুক্ত অবস্থায় অবস্থান করে। তাছাড়া আরও বিভিন্ন মানুষের শরীরের বিভিন্ন জায়গায়, তাছাড়া ডিএনএ, আরএনএ, প্রোটিন এগুলোর মধ্যেও অনেকগুলো কার্বন জমা হয়ে থাকে, এগুলো তোমাদের বইয়ে আছে, তোমরা ভালোভাবে দেখো। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে কার্বনটা বললাম এত যে মুক্ত অবস্থায় যুক্ত অবস্থায় এত যৌগ গঠন করতে পারে, এটার কারণ কি সেটা দেখো। কারণ কার্বনের ওটাকে ক্যাটিনেশন ধর্ম বলা হয়। ঠিক আছে, এবার দেখো কার্বনের ক্যাটিনেশন ধর্ম মানে কি, কার্বন এইভাবে নিজেদের মধ্যে পরপর যুক্ত হতে পারে, মানে নিজেদের মধ্যে এইভাবে পরপর যুক্ত হতে হতে আনলিমিটেড যৌগ মানে প্রচুর যৌগ তৈরি করতে পারে। তাহলে এইভাবে নিজেদের মধ্যে যুক্ত হয়, এটাকে বলা হয় তার ক্যাটিনেশন ধর্ম। অন্য কোনো মৌল যেগুলো আছে সেগুলো সাধারণত এইভাবে যুক্ত হতে পারে না, মানে সেগুলো একটার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের সঙ্গে আবার সাধারণত যুক্ত হতে পারে না, কিন্তু কার্বনটা নিজেদের সঙ্গে এভাবে অসীম পর্যন্ত অনেকটাই যুক্ত হতে পারে, তার জন্য কার্বনের মধ্যে এত বেশি যৌগ দেখা যায়। ঠিক আছে, তাহলে এই যে একটা ধর্ম সেটাকে ক্যাটিনেশন ধর্ম বলা হয়, সেটা তোমরা মনে রাখো। এবার দেখো আমরা জানবো যে প্রকৃতিতে যখন কার্বন অবস্থান করে তখন সেটা সবসময় ব্যালেন্স হয়ে থাকে, মানে সমান সমান থাকে। কিভাবে, এবার তুমি ডিসক্রিপশনে গিয়ে একটা দেখো লিঙ্ক আছে, সেখানে ক্লিক করো, যে তোমাদের প্রত্যেকটা ভিডিও সেখানে পরপর ক্লাসের পেয়ে যাবা, মানে তোমাদের আর কোনো কিছু খুঁজতে হবে না, সেটা সেভ করে নাও, দিয়ে তোমরা যেখানে ইউটিউবের নিচে লেখা আছে সেখানে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবা, তোমাদের আর খুঁজতে হবে না।
দেখো প্রথমে একটা কোনো ধরো পশু আছে বা মানুষ আছে, তাহলে সেগুলোর মধ্যে যে কার্বন আছে সেটা প্রকৃতিতে এবং মানুষের মধ্যে কার্বনের পরিমাণটা সবসময় ব্যালেন্স থাকবে। মানে প্রকৃতিতে এবং জীবজগৎ বা উদ্ভিদের মধ্যে কার্বনের পরিমাণটা সবসময় ব্যালেন্স। কিভাবে? দেখো, ধরো প্রথমে যে কার্বনটা আমাদের শরীরের মধ্যে বা উদ্ভিদের মধ্যে আসে, তারপর সেটা যখন মারা যায়, ধরো মানুষ বা গাছ, তখন সেটার মধ্যে আবার সেটা প্রকৃতিতে চলে যায়, দিয়ে এইভাবে অলওয়েজ ব্যালেন্স থাকে। মানে আমাদের থেকে পরিবেশে এবং পরিবেশ থেকে আমাদের মধ্যে অলওয়েজ যে কার্বনটা ব্যালেন্স থাকে। কিভাবে থাকে একটু পরে আবার আমরা বলবো। এবার দেখো, এই যে কার্বনটা প্রকৃতিতে যায় আবার প্রকৃতি থেকে উদ্ভিদ বা প্রাণীর মধ্যে আসে, তাহলে এই যে ধর্ম, এটাকে কার্বন চক্র বলা হয়, কার্বন সাইকেল। তাহলে কার্বন সাইকেল বা কার্বন চক্র মানে বোঝা গেল, যখন কোনো বললাম কার্বন যেটা আছে প্রকৃতিতে এবং আমাদের উদ্ভিদ বা প্রাণী দেহে সর্বদা সমভাবে থাকে, তাহলে এই যে ধর্ম সেটাকে কার্বন চক্র বলা হয়। মানে বারবার চক্রাকারে চলতে থাকে, মানে প্রকৃতি থেকে উদ্ভিদ দেহে আবার উদ্ভিদ থেকে প্রকৃতিতে, এইভাবে পরপর চলতে থাকে, এটা কার্বন চক্র বলা হয়। এবার তোমাদের এগুলো ডিটেলসে অনেকগুলো আছে যে কি কি হয়, তো এটা বইয়ে আছে ভালোভাবে, আমি তার জন্য বই দেখে তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে পারো, এটা আছে এ বই আছে 135 পাতাতে। হ্যাঁ, লেখা আছে দেখো, পরিবেশ থেকে CO2 রূপে কার্বনের অপসারণ। মানে পরিবেশ থেকে কিভাবে দেখো CO2 পদার্থের মধ্যে যুক্ত হয়, মানে কার্বন। যাই হোক, তার প্রথমে জানি আমরা, দেখো বাতাসে কার্বন ডাইঅক্সাইড আবদ্ধীকরণ। মানে তোমরা জানো যখন উদ্ভিদ খাবার বা খাদ্য তৈরি করে, তখন সেটার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। এবার কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজনের ফলে ধরো খাদ্য তৈরি হলো, ধরো একটা ফল তৈরি হলো, সেই ফলটা যখন মানুষ খাবে, ঠিক আছে, তখন সেটার মধ্যে যে কার্বনটা আছে সেটা মানুষের মধ্যে চলে যাবে, দিয়ে সেই কার্বনটা আবার যখন মানুষের সঙ্গে যুক্ত হয়ে যাবে, দিয়ে এইভাবে দেখো এটা প্রকৃতি থেকে মানুষের মধ্যে চলে আসে। মানে এখানে আমরা জানবো যে প্রকৃতি থেকে মানুষে বা উদ্ভিদে কিভাবে আসে সেটা। ঠিক আছে, নেক্সট তারপর লেখা আছে সামুদ্রিক প্রাণীর খোলক গঠন। জানো তোমরা যে সামুদ্রিক প্রাণী যেমন আছে শামুক, তারপরে আরো বিভিন্ন জিনিস, তাহলে সেগুলোর মধ্যে যে খোলক থাকে সেটা প্রধানত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত হয়। তাহলে সেটার মধ্যেও কার্বন যেটা আছে সেটা যুক্ত হয়, তাহলে প্রকৃতি থেকে ওই যে খোলকটা যখন তৈরি হয় সেটার মধ্যেও কার্বন যুক্ত হয়। ঠিক আছে, নেক্সট তারপরে আছে দেখো ধাতব কার্বনেট গঠন। ধাতব কার্বনেট গঠন মানে দেখো, যখন কোনো একটা যৌগ গঠন হয়, হ্যাঁ, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, মানে যেখানে কার্বনেট যৌগ থাকবে সেটাকে ধাতব কার্বনেট বলা হবে, ধাতুর সঙ্গে যুক্ত হবে। যেমন ধরো সোডিয়াম এবং কার্বনেট, সোডিয়াম কার্বনেট তৈরি হলো, তাহলে এই কার্বনেটের মধ্যে কার্বন যুক্ত থাকে, তাহলে সেইভাবে দেখো বিভিন্ন কার্বন প্রকৃতি থেকে উদ্ভিদ বা প্রাণী দেহে জমা হয়। তারপরে বৃষ্টির সময় কার্বনের গঠন। দেখো, আকাশ থেকে যখন বৃষ্টি হয় তখন বিভিন্ন গ্যাস, তারপর অনেক কিছু জানো তোমরা যে আকাশের মধ্যে থাকে, তাহলে সেগুলো যখন বৃষ্টির সঙ্গে যুক্ত হয়ে যাবে, দিয়ে বৃষ্টির সঙ্গে সেগুলো মাটির মধ্যে এসে সেখানে কার্বনেট গঠন করে, দিয়ে এইভাবে প্রকৃতি থেকে কার্বনটা আমাদের মধ্যে আসে। ঠিক আছে, তারপর আবার দেখো, এবার আমরা জানবো উল্টো, মানে কিভাবে পরিবেশের মধ্যে কার্বনটা কিভাবে যাবে, মানে উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে কিভাবে পরিবেশে কার্বনটা যায়। ঠিক আছে, তাহলে প্রথমে জীবের শ্বসন ও খাদ্যের জারণে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন। আমরা জানি যে যখন মানুষ বা উদ্ভিদ বা কোনো কিছু যখন শ্বাস নেই, হ্যাঁ, তখন অক্সিজেন গ্রহণ করে, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তাহলে সেই যে কার্বন ডাইঅক্সাইড প্রকৃতিতে আমরা ছেড়ে দিচ্ছি, তাহলে যে কার্বনটা আবার প্রকৃতিতে চলে গেল। ঠিক আছে, তাহলে এভাবে জীবের শ্বাস নেওয়া বা শ্বসনের মাধ্যমে অলওয়েজ প্রকৃতিতে কার্বনটা ব্যালেন্স হয়ে থাকে। তারপরে মৃত জীবদেহ থেকে ব্যাকটেরিয়া ও ছত্রাকের মাধ্যমে জীববস্তু পচন ও অন্যান্য পরিবর্তন। মানে দেখো, যখন কোনো একটা মানুষ বা প্রাণী বা কোনো কিছু মারা যায় বা উদ্ভিদ, তাহলে সেটার মধ্যে যে কার্বনগুলো আছে সেগুলো আবার ধীরে ধীরে প্রকৃতিতে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে যখন এইভাবে ধীরে ধীরে প্রকৃতিতে ছড়িয়ে পড়বে, দিয়ে কার্বনের যে পরিমাণটা সমান হয়। তারপরে দেখো, মানুষের জ্বালানি দহন, সিমেন্ট তৈরি, দাবানল, অগ্নুপাত। মানে মানুষ যখন কোনো জ্বালানি, ধরো কোনো একটা কোনো কিছু পোড়াচ্ছি আমরা, তাহলে সেইটাই পোড়ালে কি বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড, তাছাড়া আরও কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে সেই গ্যাসগুলো যখন উৎপন্ন হবে, তাহলে সেগুলোর মধ্যেও কার্বন থাকবে, তাহলে সেই কার্বনটা আবার প্রকৃতিতে ফিরে যায়। তারপরে সমুদ্রে শোষিত CO2 এর মুক্তি। মানে সমুদ্রের মধ্যে দেখো CO2 যে গ্যাস সেটা মুক্ত হয়, দিয়ে সমুদ্র থেকে যখন CO2 গ্যাস মুক্ত হবে, তাহলে সেই যে CO2টা প্রকৃতিতে লেভেলটা বাড়তে শুরু করবে, দিয়ে এভাবে ব্যালেন্স থাকবে। তারপরে সামুদ্রিক প্রাণীর খোলকের দহন। দেখো, যে সামুদ্রিক বিভিন্ন প্রাণী আছে, যেমন ধরো আমি বলছি
শামুক বা কিছু, তাহলে সেগুলোর মধ্যে যে খোলক থাকে সেটাকে যখন পোড়ানো হয়, মানে বিভিন্ন মানুষ সেগুলোকে পুড়িয়ে দেয়, তাহলে সেই পোড়ার কারণে বিভিন্ন কার্বনের যে পরিমাণটা বৃদ্ধি পায়। এবার দেখো, এইভাবে প্রত্যেকটা জিনিসে কার্বনের পরিমাণটা ব্যালেন্স থাকে, কিন্তু যদি কার্বনের পরিমাণটা ব্যালেন্স না থাকে, মানে ধরো কোনো কিছু একটু বেশি হয়ে গেল, ধরো কার্বনটা বেশি হয়ে গেল বা কম হয়ে গেল, মানে যদি ব্যালেন্স না থাকে তাহলে সেখানে বিভিন্ন বিপদ আসতে পারে। তার জন্য যে কার্বনের যে পরিমাণটা সবসময় ব্যালেন্স থাকা দরকার, যদি বেশি হয়ে যায় তাহলে তোমরা জানো বিভিন্ন গ্রিন হাউস এফেক্ট, তারপর বিশ্ব উষ্ণায়ন অনেক কিছু হয়, তার জন্য এখন বর্তমানে ধীরে ধীরে গরমটা বাড়ছে। তাহলে এই কয়েকটা বিষয় তোমরা ভালোভাবে মনে রাখো, এবং কার্বনের যে ব্যালেন্স থাকা সেটা খুব প্রয়োজন, তোমরা মনে রাখো। আচ্ছা, ভিডিওটি তোমরা লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও দেখো। ঠিক আছে, এবার আমরা জানবো, দেখো কার্বনের কার্বনের বহুরূপ। হ্যাঁ, তোমরা হেডিং দাও, এখান থেকে আমাদের মেন শুরু হবে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা খুব সুন্দর, খুব বড়, ভালোভাবে দেখো। তাহলে কার্বনের বহুরূপ, এটার মানে কি? দেখো, প্রকৃতিতে বিভিন্ন যৌগ বিভিন্ন অবস্থাতে পাওয়া যায়, যেমন কার্বন সবচেয়ে ভালো উদাহরণ। দেখো, কার্বনটা প্রথমে হিরে যেটা আছে, সেই হিরেটা সম্পূর্ণ কার্বন দিয়ে তৈরি, হিরে, এবং যে গ্রাফাইট আছে সেটাও সম্পূর্ণ কার্বন দিয়ে তৈরি। তার মানে হিরে এবং গ্রাফাইট যখন দুটো একই জিনিস দিয়ে তৈরি, কার্বন, কিন্তু সেগুলো সম্পূর্ণ আলাদা। তোমরা জানো হিরে খুব আলাদা, সেটার দাম অনেক বেশি হয়, এবং গ্রাফাইট যেগুলো তোমাদের পেন্সিলের মধ্যে থাকে, হ্যাঁ, তারপরে আরও ব্যাটারির মধ্যে থাকে সেগুলো, তাহলে সেটার অনেক দাম কম। তাহলে এমনটা কেন? কারণ কার্বন দুটো দিয়েই একই জিনিস দিয়ে তৈরি, কার্বন, কিন্তু এগুলোর মধ্যে এত পার্থক্য হয় কারণ এখানে কার্বনের দেখো বিভিন্ন রূপ দেখা যায়। হ্যাঁ, যেমন একটা হিরে, একটা গ্রাফাইট, সেটা। তাহলে যখন কোনো মৌল প্রকৃতিতে বিভিন্ন রূপে অবস্থান করে সেই ধর্মটাকে বলা হয় তার বহুরূপ। তোমরা লিখো, আমি লিখছি। যখন কোনো মৌল প্রকৃতিতে বিভিন্ন বিভিন্ন রূপে অবস্থান করে তাকে বহুরূপ বলে। যেমন কার্বন, ঠিক আছে, তারপরে কার্বন হতে পারে সালফার। তাহলে এই যে মৌল, সেগুলোর মধ্যে বহুরূপ দেখা যায়, মানে সেগুলোর বিভিন্ন বিভিন্ন রূপ দেখা যায়, যেমন হিরে, গ্রাফাইট, ফুলারিন, তারপর আরও অনেক কিছু আছে, সব আমরা বলবো। যাই হোক, তাহলে এবার দেখো কার্বনের বহুরূপ মানে এটা জানলাম, এবার বহুরূপতা সেই ধর্মটা কি জানবো। দেখো, এটা কার্বনের বহুরূপ নয়, এটাকে বলা হয় বহুরূপতা বা বহুরূপ বলে। হ্যাঁ, বা বহুরূপতা বলে। ঠিক আছে, এখানে তয়াকার লিখে দাও। ঠিক আছে, এবার আমরা জানবো, দেখো যে কার্বনের যখন এই যে বিভিন্ন বহুরূপতা দেখা যায়, তো কার্বনের মেনলি কোনগুলো দেখা যায়, তারপর সেগুলো হয়, এবং কার্বন ছাড়া আরও বিভিন্ন মৌলে বহুরূপতা দেখা যায়, যেমন তোমরা এটা মনে রাখবা, সালফার একটা উদাহরণ। ঠিক আছে, এবার দেখো কার্বনের যে বহুরূপতা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তো সেই ভাগগুলো দেখো, তারপর সেগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে একটা যেটা আছে সেটাকে বলা হয় কার্বনের নিয়াত আকার। দেখো, নিয়াত আকার বহুরূপ, আর একটাকে বলা হয় অনিয়াত আকার। তাহলে এগুলো সম্পর্কে এবার আমরা জানবো। তাহলে কার্বনের যে বহুরূপ আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হবে নিয়াত আকার বহুরূপ, আর একটা অনিয়াত আকার বহুরূপতা। ঠিক আছে, এবার সেটা বলছি যে কাকে বলা হয়। তাহলে প্রথমে দেখো আমরা নিয়াত আকার সম্পর্কে জানবো, তারপরে অনিয়াত আকার গঠন সম্পর্কে জানবো। দেখো, যখন কোনো বহুরূপের গঠন একদমই জ্যামিতিক আকৃতি বিশিষ্ট সুসম্পন্ন হয়, মানে জ্যামিতিক আকৃতি বিশিষ্ট যখন হবে একটা, মানে সুগঠিত যখন হবে, তখন সেটাকে বলা হবে তার নিয়াত আকার। মানে ধরো এইভাবে আমরা দেখছি, গ্রাফাইটের ক্ষেত্রে যেমন হয়, দেখবা এই যে অণুগুলো আছে একদমই এইভাবে কত সুন্দরভাবে সাজানো থাকবে। তাহলে এই যে অণুগুলো যখন এইভাবে বললাম সাজানো থাকবে, এবার ধরো এগুলো আমরা যুক্ত করলাম, এইভাবে যুক্ত করতে পারি। তাহলে এগুলো যখন আমরা যুক্ত করব, তাহলে দেখো এভাবে আমি যুক্ত করছি, তাহলে এই যে গঠনটা, মানে যখন এইভাবে সাজানো থাকবে তখন সেটাকে বলা হবে তার কি, দেখো এটাকে বলা হবে নিয়াত আকার। হ্যাঁ, নিয়াত আকার। আর অনিয়ত আকার মানে কি, মানে কোনো সাজানো থাকবে না, ধরো এইভাবে মানে আনলিমিটেড ধরো এইভাবে দেওয়া আছে, কোনো তার মানে নাই, মানে কোনো একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হয় না। ঠিক আছে, তাহলে যখন কোনো
বললাম কোনো একটা বহুরূপে যখন একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হয় তাহলে সেই যে গঠন সেটাকে নিয়তাকার গঠন বলা হয়। আর অনিয়তাকার মানে যেটা বললাম, হ্যাঁ। এবার দেখো নিয়তাকার মানে সেটা আমি লিখিয়ে দিচ্ছি, তারপর অনিয়তাকার আরো অনেক কিছু জানবো। এবার নিয়তাকারের অনেকগুলো ভাগ সম্পর্কে আমাদের এখানে জানতে হবে, তো সেটা প্রথমে লিখি তারপর বলছি। দেখো, যে বহু রূপের যে বহুরূপের জ্যামিতিক 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 আকৃতি দেখা যায় তাদের নিয়তাকার বলে, সংক্ষেপে লিখে দিলাম। বইয়ে নাই এগুলো, মানে এটা নাই, সংজ্ঞা নাই, তার জন্য আমি সংক্ষেপে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে নিয়তাকার সম্পর্কে আমরা জানলাম, তো সেগুলোর মধ্যে দুটো জিনিস আছে, সেগুলো সম্পর্কে আমাদের তুলনা করতে হবে। ঠিক আছে, তো সেটা আমি বলবো, তারপরে আরো অনেক কিছু আছে। দেখো এখানে আমাদের হিরে এবং যে গ্রাফাইট আছে সেগুলো তুলনা করতে হবে। হ্যাঁ, মানে হিরে এবং গ্রাফাইটের মধ্যে কোন কোন ধর্ম দেখা যায় সেগুলো। তো আমরা এটাকে বৈশিষ্ট্য আকারে পার্থক্যের আকারেই লিখছি, তোমাদের বইয়ে যেহেতু আছে। তো হিরে আর গ্রাফাইটের এগুলো তুলনা, মানে হিরে এবং গ্রাফাইটের মধ্যে কি কি দেখা যায়, কোন কোন ধর্ম দেখা যায় সেগুলো আমি বলছি প্রত্যেকটা। দেখো প্রথমে দেখো যে হিরে আছে সেটার মধ্যে প্রথমে দেখো হিরে এবং গ্রাফাইট দুটোই নিয়তাকার গঠন, মানে সেগুলো দুটোতেই যে অণুগুলো আছে সেগুলো জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হয়। এবার দেখো সেগুলোর মধ্যে যে হিরে আছে সেটার ঘনত্বটা অনেক বেশি হয়। হ্যাঁ, কারণ দেখো হীরের ক্ষেত্রে যে অণুগুলো আছে সেগুলো খুব কাছাকাছি হয়, মানে সেগুলোর ঘনত্বটা অনেক বেশি। কারণ দেখো যে অণুগুলো আসবে হীরের ক্ষেত্রে অনেক কাছাকাছি, তাহলে যতটা কাছাকাছি থাকবে তাহলে তাদের মধ্যে জানো তোমরা একটা আকর্ষণ বল, সেটাকে বলা হয় কুলম্বীয় আকর্ষণ বল। তাহলে সেটার মধ্যে যত অণুগুলো কাছে আসবে, হ্যাঁ, এবার এটা আয়নীয় যৌগের ক্ষেত্রে কুলম্বীয় আকর্ষণ বল হয়, আর একটা বলা হয় ভ্যান্ডার বলস, ওটা আকর্ষণ বল, ওটা তোমাদের ক্লাস 11-এ আছে, তখন তোমরা জানবা। এখন জাস্ট মনে রাখো যে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা অনেক বেশি হয়, তার জন্য এবার আকর্ষণ বলটা বেশি হওয়ার জন্য তাদের ঘনত্বটা অনেক বেশি হয়। তাহলে তোমরা এইগুলোকে ভালোভাবে লিখবে, আমি সংক্ষেপে মেন পয়েন্টটা লিখে দিচ্ছি যে এটার ঘনত্বটা অনেক বেশি হয়। এবং এটার ক্ষেত্রে যে ঘনত্ব হবে, গ্রাফাইটের ক্ষেত্রে ঘনত্বটা কম হবে। কেন? কারণ গ্রাফাইটের যে অণুগুলো আছে সেগুলো দূরে দূরে থাকবে, মানে তাদের মধ্যে আকর্ষণ বলটা অত ক্রিয়াশীল হবে না, তার জন্য এই ক্ষেত্রে অণুগুলোর গঠনগুলো দূরে দূরে হয়। ঠিক আছে, এটা একটা ভালো পয়েন্ট, মনে রাখো। তারপরে দেখো 2 নম্বর যেটা জানবো, যে কার্বনের ক্ষেত্রে যে হিরে এবং গ্রাফাইটের মধ্যে দেখা যায় পার্থক্য। হ্যাঁ, তো হিরে তাদের মধ্যে দেখো যে অণুগুলোর আকর্ষণটা অনেক বেশি, এটা একটা মেন পয়েন্ট। আর যে গ্রাফাইটের ক্ষেত্রে অণুগুলোর আকর্ষণটা কম, যেটা আমি একটা বললাম। তাহলে এটা একটা ভালো পয়েন্ট, তোমরা ভালোভাবে মনে রাখবা। অণুগুলোর আকর্ষণ আমি সংক্ষেপে লিখছি, তোমরা ভালোভাবে লিখবা, আকর্ষণটা বেশি আর এখানে আকর্ষণটা কম। ঠিক আছে, এটা একটা ভালো পয়েন্ট, মনে রাখো। তারপরে হিরে এবং গ্রাফাইটের মধ্যে দেখো, যদি আমরা হীরের তাপ পরিবাহিতা দেখি বা গ্রাফাইটের, ঠিক আছে, তাহলে সেগুলো দুটোতেই তাপ সঞ্চালন হতে পারে, মানে দুটোর মধ্যেই তাপ যেতে পারে। তো এটা পার্থক্য হবে না, এটা বৈশিষ্ট্য, কারণ দুটোর মধ্যেই তাপ সঞ্চালন হয়। কিন্তু দেখো যে তড়িৎ আছে সেটা দুটোর মধ্যে সঞ্চালন হয় না। গ্রাফাইটের মধ্যে তড়িৎ যেতে পারে, মানে তড়িতের সুপরিবাহী, কিন্তু হীরের মধ্যে তড়িৎ যেতে পারে না, মানে হীরেটা তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে, হীরেটা একটা বললাম তড়িতের কুপরিবাহী জিনিস। কারণ দেখো হীরের মধ্যে এবং গ্রাফাইটের মধ্যে অণুগুলোর মধ্যে পার্থক্য দেখা যায়, তাদের গঠন একই কিন্তু অণুর বিভিন্ন পার্থক্য থাকার কারণে এমনটা হয়। ঠিক আছে, এবার তোমরা লিখো 3 নাম্বার, হীরে তড়িৎ পরিবহন করে না, তোমরা এইভাবে লিখবা। হ্যাঁ, ভালোভাবে লিখবা। আর এই ক্ষেত্রে বললাম এটা দেখো যে এটা তড়িৎ পরিবহন করে, মানে সুপরিবাহী হয়। কোনটা সুপরিবাহী হয়? গ্রাফাইট যেটা আছে সেটা সুপরিবাহী। আর এটাই, এবার এগুলো তোমরা দেখো হিরে এবং গ্রাফাইটের বৈশিষ্ট্য হিসেবেও মনে রাখতে পারো, বা যেটার বললাম কোনো মানে
যে বৈশিষ্ট্য এবং পার্থক্য দুটো হিসেবে তোমরা মনে রাখতে পারো। নেক্সট এবার আমরা জানবো, দেখো যে অনিয়তাকার গঠন যেটা বললাম সেটা, তারপরে তার কয়েকটা জিনিস আছে সেটা আমরা বলবো, তারপর হয়ে যাবে, আজকের ক্লাস শেষ হয়ে যাবে। অনিয়তাকার, হ্যাঁ, তো তোমরা ভালোভাবে এবার হেডিং দাও। অনিয়তাকার মানে কি জানোই তোমরা, একটু আগে যেটা বলছিলাম যে কার্বনের যখন অণুগুলোর কোনো একটা নির্দিষ্ট, দেখো এভাবে মানে অবস্থান থাকবে না, হ্যাঁ, যখন কোনো একটা গঠন থাকবে না, তাহলে সেই যে কোনো গঠন যখন থাকবে না তাহলে সেইটাকে বলা হবে তার নিয়তাকার একটা বহুরূপ। ঠিক আছে, এবার দেখো নিয়তাকারের মধ্যে, অনিয়তাকারের মধ্যে হতে পারে, দেখো যেমন আছে কোক একটা জিনিস, হ্যাঁ সেটা, তারপরে আছে ধরো গ্যাস কার্বন, তাহলে এই যে জিনিসগুলো আছে, তারপরে প্রধান যেটা পাওয়া যায় চারকোল, হ্যাঁ চারকোল একটা জানো জিনিস, তাহলে সেই যে জিনিসগুলো আছে সেগুলোকে বলা হবে অনিয়তাকার। কাকে বলে তোমরা লিখো, যে বহুরূপের কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকে না তাকে অনিয়তাকার বহুরূপ বলে। যেমন যেমন তোমরা এই তিনটে আমি লিখলাম, সেগুলো মনে রাখো, কোক, গ্যাস কার্বন, চারকোল। এবার এগুলো কি আমরা ডিটেলসে জানবো একটু পরে আছে সেগুলো, হ্যাঁ আজকে আর বেশি পড়াবো না। যেমন এই চারকোল যেটা আছে সেটা বিভিন্ন, দেখো এমন একটা জিনিস যেটা বিভিন্ন গ্যাসকে আকর্ষণ করতে পারে, তার জন্য কোনো জায়গায় ধরো গ্যাস ছড়িয়ে গেছে, তাহলে সেখানে চারকোল ব্যবহার করে সেটাকে সংরক্ষণ করা যেতে পারে। তাহলে এই কয়েকটা বিষয় তোমরা মনে রাখো। একটা প্রশ্নের উত্তর কমেন্টে তোমরা বলো, হিরে কার্বনের কোন প্রকার বহুরূপ হয়। আজকে আমি পড়ালাম হিরে কার্বনের কোন প্রকার বহুরূপ, এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমাদের সেই প্লেলিস্টটা যেটা বললাম সেভ করে নাও, সেখানে প্রত্যেকটা ভিডিও তোমরা পর পেয়ে যাওয়া। আবার আমরা ক্লাসে দেখা হবে। এটা বলো, হিরে কার্বনের কোন প্রকার বহুরূপ।